2024 সালের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মাত্র 29% গ্রাম পঞ্চায়েতের আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। কারণ 71% আসনে শাসক দল বিজেপি ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। পঞ্চায়েত সমিতির ভোট হবে 45% আসনে এবং জেলা পরিষদের ভোট হবে 83% আসনে। বাকি আসনগুলোতে বিজেপি এবং তিপ্রামথা দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। যদি আমরা পশ্চিম ত্রিপুরার দিকে চোখ রাখি তাহলে 1 সিমনা, 2 মোহনপুর ও 3 বামুটিয়া বিধানসভার অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের কিছু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি এবং কিছু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তিপ্রামথার প্রার্থীরা। আর বাকি কিছু আসনে বিজেপি এবং তিপ্রামথার মধ্যে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, বিরোধী দলের কোনো প্রার্থী নেই। তাই প্রশ্ন জাগে, শাসক দলের দুই শরিকের মধ্যে এই কেমিস্ট্রির রহস্য কি? কেন এত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো বিজেপি প্রার্থীরা? শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণের মুখে মনোনয়ন জমা করতে পারেনি বিরোধী প্রার্থীরা, এমনটাই অভিযোগ করছে কংগ্রেস এবং বামফ্রন্ট সারা রাজ্যে। 2019 সালে রাজ্যে হাতে গোনা কয়েকটি পঞ্চায়েত বাদ দিলে বাকি সব দখল করেছে শাসক দল। আর বিগত 5 বছরে সেই সব পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি হয়েছে, অর্থ লুট হয়েছে এবং দলবাজি হয়েছে বলে অভিযোগ করছে বিরোধীরা। অন্যদিকে শাসক দলের দাবি, জনবিচ্ছিন্ন বিরোধী দলের কাছে অভিযোগ ও মিথ্যে প্রচার ছাড়া আর কোনো হাতিয়ার নেই। রাজ্যে বিজেপি জোট সরকার উন্নয়নের কাজ করে চলেছে এবং তাই মানুষ বিধানসভা এবং লোকসভার মতো পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির ওপরই ভরসা রাখবে। তাই এখন প্রশ্ন হচ্ছে, কেমন আছে রাজ্যের গ্রামগুলো? কি ভাবছে গ্রামের মানুষ? গ্রামের রাস্তা থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে রেগার কাজ, কেমন সুযোগ সুবিধা পেয়েছে মানুষ? তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যে কটি আসনে লড়াই হবে সেই সব আসনে মানুষের রায় কোন দিকে যাবে? গোমতী, ধলাই এবং উত্তর জেলার পর আজ আমরা নজর রাখব পশ্চিম ত্রিপুরা জেলায়। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পশ্চিম ত্রিপুরা জেলার পঞ্চায়েত নির্বাচনের নানান দিক নিয়ে আলোচনা করতে আজ প্রযুক্তির সাহায্যে আমাদের সাথে জুড়ে গেছেন 3 বামুটিয়া বিধানসভার বিধায়ক তথা সিপিআইএম নেতৃত্ব নয়ন সরকার এবং বিজেপি নেতৃত্ব বিনোদ দেববর্মা। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। বিনোদ বাবু, আপনাকেও স্বাগত। আর দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে দিই, নমস্কার। একদম। আর দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে দিই, এই প্রযুক্তির সাহায্যে আমাদের এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন আমাদের নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি ধীমান ভৌমিক। ওকে, প্রথমে বিনোদ বাবু আপনার কাছে আসি। 1 সিমনা, 2 মোহনপুর ও 3 বামুটিয়া বিধানসভায় কিছু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি এবং কিছু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তিপ্রামথার প্রার্থীরা। আর বাকি কিছু আসনে বিজেপি এবং তিপ্রামথা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। মানুষ জানতে চায় এই বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের রহস্যটা কি বিনোদ বাবু? বিনোদ বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আওয়াজ কেটে যাচ্ছে। জানতে চাইছিলাম যে 1 সিমনা, 2 মোহনপুর এবং 3 বামুটিয়া বিধানসভায় কিছু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে এবং কিছু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রামথার প্রার্থীরা জয়ী হয়েছে, মানে শাসক শিবিরের দুই শরিক। এখন প্রশ্ন হচ্ছে, কিছু কিছু আসনে আবার বিজেপি এবং তিপ্রামথার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেখানে বিরোধী দলের কোনো প্রার্থী নেই। তো মানুষ জানতে চায় তিপ্রামথা এবং বিজেপির মধ্যে এই বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের রহস্যটা কি?
ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি এখন। হুম যে আমাদের যে সিমনা, মোহনপুর এবং বামুনটিয়া বিধানসভার যে তিনটা বিধানসভার একটা মোহনপুর পঞ্চায়েত সমিতি, হুম সেখানে আমাদের বিনা প্রতিনিধি জয়ী হয়েছে। কারণ যে মোদিজি যে মন্ত্র, যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, সেই মন্ত্র যে মানুষ চাইছে, যে আমরা যে সরকার আমাদেরকে দিচ্ছে, যে আমরা না চাওয়াতেই হুম আমরা যে আমার সুযোগ সুবিধা পাচ্ছে, মানুষ চাইছে সেই সরকারকে। যেরকম আমার বিধানসভার কথাই বলে আমি, হুম সিমনাটে আমাদের 6টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। হুম সেখানের মধ্যে আমরা 71% আমরা জয়ী হয়েছি বিনা প্রতিদ্বন্দ্বায়। হুম সেখানের মধ্যে আমরা 60টা আমরা সিট শেয়ারিং করেছি। হুম 60টা সিটের মধ্যে আমরা 60টা সিট আমরা ত্রিপুরামুথাকে দিয়েছি, আমার শরিক দলকে। হুম এরপরে যে আমরা বন্ধুত্ব লড়াই, বাকি 20টার মধ্যে আমরা বন্ধুত্ব লড়াই, যেহেতু ওরাও চাইছে আমাদের শরিক দল হয়ে, যেরকম 2018-তে আমরা ত্রিপুরামুথার সঙ্গে 2021-এ হুম এডিসিতে আমরা বন্ধুত্ব লড়াই হয়েছিল, সেই রকম আমরা বিজেপি যেহেতু সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াসের যে কাজ করে, সেই জন্য আমরা কাউকে আমরা ছাড়িনি। যেরকম আমার শরিক দল, তাদেরকে আমরা সম্মান দিতে হয়, সেই সম্মানের কারণে আমরা শরিক দলের সঙ্গে আমরা বন্ধুত্ব লড়াই আমরা করছি। বন্ধুত্বপূর্ণ যে লড়াই। মানুষ চাইছে, হ্যাঁ বলুন বলুন। যে মানুষ চাইছে যে এই বর্তমান সরকার মানুষের জন্য কাজ করে বলে এই সরকার চাইছে, মানুষ চাইছে বলে আজকে সেই ত্রিপুরাতে দ্বিতীয়বার সরকার, মানুষ চাইছে বলে আজকে আবার আমাদের কেন্দ্রীয় সরকার। এবং যে বিগত অনেক বছর আগে, যেমন ধরেন 35 বছর কংগ্রেস সরকার ছিল, এরপরে 35 বছর সিপিএম ছিল, লাগাতার 25 বছর ছিল। লাগাতার 25 বছর মানুষের ধৈর্য ধরে সরকারের সঙ্গেই ছিল, কিন্তু মানুষ বুঝেছে যে এই সরকার আমাদের সঙ্গে, আমাদের জন্য ঠিক না বলে সরকার চেঞ্জ করে দিল 2018-তে। 2018-তে সরকার আসার পরে এই সরকার মানুষের জন্য কাজ করে বলে আজকে আবার 2018-তে সরকার এসেছে। ওকে বিনোদবাবু, আমি আপনার কাছে আসব। তাহলে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে, তার মানে কথা কিন্তু এটা ঠিক যে লড়াই হচ্ছে। এখন অভিযোগ আরো অন্য কিছু আছে আপনাদের বিরুদ্ধে, আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। কিন্তু নয়নবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি বামুটিয়ার বিধায়ক, বামুটিয়ার অভিভাবক আপনি, তবুও বামুটিয়ায় সিপিআইএম প্রার্থী নেই কেন? বামুটিয়াতে সিপিএম প্রার্থী নেই কোনো বললে তো হবে না। প্রার্থী আছে, প্রার্থী ছিল, প্রার্থীরা নমিনেশন দেওয়ার মতো পরিবেশ ছিল না বামুটিয়াতে। আমাদের সিপিআইএম প্রার্থীরা চেষ্টা করেছিল নমিনেশন দেওয়ার জন্য। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, আমরা পুলিশ প্রশাসনের সাহায্য চেয়েছি, কিন্তু কেউই কোনো সাহায্য করেনি, কেউই কোনো নিরাপত্তা দিতে পারবে না। আমরা আমাদের নিজের দায়িত্ব নিয়ে বামুটিয়া ব্লকে যাওয়ার মতো পরিবেশ নেই। কারণ প্রত্যেকটা জায়গাতে বামুটিয়াতে অন্তত 1000 এর অধিক লোক বামুটিয়া ব্লকের সামনে বিজেপির লোকেরা জড়ো হয়ে আছেন। যারাই যাচ্ছেন, সাধারণ মানুষ যাচ্ছেন বামুটিয়া ব্লকের সামনে দিয়ে, তারা পর্যন্ত আক্রান্ত হচ্ছেন। আপনারা লক্ষ্য করেছেন, যারা কংগ্রেস দলের, তারা নমিনেশন দেওয়ার জন্য তারা যাচ্ছিল বামুটিয়া ব্লকে, যাওয়ার আগে তারা এয়ারপোর্ট পুলিশ স্টেশনে গিয়েছিলেন যাতে পুলিশের সাহায্য নিয়ে বামুটিয়া ব্লকে নমিনেশন দিতে পারে। কিন্তু পুলিশ সেই ক্ষেত্রে কোনো সাহায্য সহযোগিতা করেনি, উল্টো তাদেরকে এমনিতেই পাঠিয়ে দিয়েছে। তাদেরকে বলা হয়েছে যাও, সব ঠিক আছে। তারা গেছে, তাদের গাড়ি ঘোড়া ভেঙে দিয়েছে, শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে, সবাই জানে ব্যাপারটা। তারপর আমরা
যাদেরকে প্রার্থী ঠিক করেছিলাম, আমরা একটা সর্বদলীয় বৈঠক হয়েছিল যে দিনটা সোমবার হবে, ওই দিন আমরা নমিনেশন দেব। কিন্তু নমিনেশন দেওয়ার আগের দিন, যেদিন সিপিএম নমিনেশন দিবে তার আগের দিন বামুটিয়া ব্লকের বিভিন্ন এলাকাতে মানুষের বাড়ি ঘরের সামনে বোমাবাজি হয়েছে সারা রাত ব্যাপী, হুমকি ধমকি। এটা বামুটিয়াতে ছিল না, বামুটিয়াতে কোনোদিন বোমাবাজি হয়নি, কিন্তু বিজেপি আমলে তারা বোমাবাজি করিয়েছেন। আর প্রার্থী, আপনারা সংবাদ মাধ্যম কে কি বলবো, আপনারা তো প্রশাসনে নেই, আপনারা তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তো আপনাদেরও যদি থাকতেন সামনে পাশে, তাহলে দেখতেন যে কিরকম। আমাদের কাছে অনেক মিডিয়া কথা বলেছেন, আমি মিডিয়া পার্সন যারা কথা বলেছেন তাদেরকেও বলেছি চলুন আপনারা আমাদের সামনে, আপনাদেরও গতি ভালো করবে না তারা, এরকম একটা পরিবেশ পরিস্থিতি। কারণ যারাই যাচ্ছে অপরিচিত ব্যক্তি তাদের উপরে আক্রমণ হচ্ছে বামুটিয়াতে। তো প্রার্থী ছিল, প্রার্থী আছে, আমাদের জেলা পরিষদের একটা প্রার্থী হরণনগর চা বাগানের মহিলা চা শ্রমিক, ওনাকে ধমকি টমকি দিয়ে ওনার প্রার্থী পদ পর্যন্ত প্রত্যাহার করাতে বাধ্য করলো। এরকম পরিবেশ। যেদিন প্রার্থী পদ প্রত্যাহার করেছে আমাদের সিপিআইএম প্রার্থী, তার আগের রাত্রে ওনার বাড়িতে যে ধমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আমি ডিএম সাহেবকে জানিয়েছি, এসডিপিও কে জানিয়েছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ওনাকে জোর করে বাধ্য করে নমিনেশন প্রত্যাহার করাতে বাধ্য হলো। এটা হচ্ছে বামুটিয়ার বর্তমান পরিস্থিতি পরিবেশ। ওকে, নয়নবাবু আসবো আপনার কাছে আরেকবার। বিনোদবাবু, আপনি শুনলেন নয়নবাবু কি বলছেন। বিরোধী প্রার্থী নেই এবং এই পঞ্চায়েত নির্বাচনে বহু জায়গায় বিরোধী প্রার্থী নেই এবং বামফ্রন্ট এবং কংগ্রেস সেই যখন থেকে নির্বাচন ঘোষণা হয়েছে তখন থেকে তাদের কিন্তু অভিযোগ একটাই, যে হুমকি ধমকি দিয়ে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়া হয়েছে। একই চিত্র আপনার বিধানসভায়ও 3 বামুটিয়ার কথা এক্ষুনি বলছিলেন নয়নবাবু, কি বলবেন? দেখেন, আমি যতটুকু জানি যে যদি বামুটিয়াতে এরকম হতো তাহলে আমাদের 2023-এ যদি আমরা মানুষকে যদি ধমকি দিত তাহলে 2023-এ আমরা বামুটিয়া সিটটা পেতাম। যদি আপনারা মনে করেন যে মোহনপুর হোক, সিমনা হোক বা বামুটিয়া হোক, যদি আমরা কেউকে যদি বা ধমকি দিয়ে থাকছি, আমরা কখনো এটা চাই না যে মানুষকে ধমকি দেওয়া। কারণ আমরা জনগণকে চাইছি, জনগণ পার্টিকে চাইছে, বিজেপিকে চাইছে বলে আজকে মানুষ যে সরকারের সাথে ছিল, সরকারের সাথে এখন আছে। মানুষ বুঝে যে এই সরকারের সঙ্গে থাকলেই হবে, এই জন্য মানুষ বিরোধী দল তারা বুঝছে যে আমরা এইবারে প্রার্থী দিয়ে আমরা জয়লাভ করতে পারবে না বলে ওরা দিতে পারছে না, প্রার্থী সময় মতো দিতে পারছে না, টাইম মতো করছে না। আমি একটা বামুটিয়া কথাই বলি যে ওনারা যে নয়নবাবু যে কথাটা বলেছেন, আমি ওনার কথা আমি বলেছি যে সেই দিনে একটা ঘটনা ছিল যে নমিনেশনের দিনে, সেই দিনে ওনারা টাইম মতো হয়তো বা পৌঁছেননি, সেই টাইম মতো না পৌঁছার কারণে ওনারা নমিনেশন হয়তো বা দিতে পারেননি। এরপরে ওনারা যত নমিনেশন দিতে ছিল কিন্তু অনেকজন মানুষ আসেনি, কারণ আমরা প্রার্থী দিলাম ঠিক আছে, কিন্তু ওনারা নিজেই ভাবছে যে আমরা প্রার্থী দিয়ে তো জয়ী হবে না, এই জন্য ওনারা সব সময় মতো পৌঁছতে পারেনি। ওকে, চলুন নয়নবাবু, আপনি শুনলেন, হয়তো আমি পরবর্তী সময় আপনার কাছে আসবো। আপনারা সময় মতো প্রার্থী দিতে পারেননি এবং প্রার্থী জয়ী হবে না বলে অনেকেই প্রার্থী হতে চাননি, এমনটাই বলছেন বিনোদবাবু। বিনোদবাবু, সিমনার আপনি বলছিলেন যে সরকার এনেছে 2023 সালের কথা, আপনি বিধানসভা কথা আপনি বললেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের সরকার আসার পর সিমনার উন্নয়নের জন্য কি কি কাজ করা হয়েছে, এবং এই মুহূর্তে সিমনার বিধায়ক এই মুহূর্তে মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, তো মন্ত্রী নিজ বিধানসভা এলাকার জন্য কি কি করেছেন? সিমনা বিধানসভা আমি যে আমার মন্ত্রী মহোদয়ের আমি কথা বলছি না, কিন্তু আমি সিমনার প্রতিনিধি হতে পারিনি, তবু আমি মানুষের জন্য আমি কাজ করেছি বলতে আমি আমার প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
ওনাদের যে নীতিধারা যে নিয়ে আমি কাজ করেছি, ওনারা সাহায্য করে বলে আমি কাজ করতে পারিছি সিমনাতে। যে আমরা উন্নয়নমূলক কাজ করতে পারিনি এরকম কোনো কিছুই নেই। সিমনাতে যে কাজ হয়েছে, আমরা যে সরকারের প্রতিনিধি না হয়েও আমরা যতটুকু কাজ করেছি, যে আমরা সিমনাই বলবো, সিমনা গাঁও পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, সেখানে আমার গ্রাম পঞ্চায়েত যদি লিস্টটা যদি বের হয়, তে ওই গ্রাম পঞ্চায়েতের একটা আপনি পুরা ভারতবর্ষে আপনি দেখবেন যে সেকেন্ড পজিশন বা থার্ড পজিশন এসে গেছে। যে মোহনপুর পঞ্চায়েত সমিতির মধ্যে সেকেন্ড পজিশন সিমনা গাঁও পঞ্চায়েত। আপনি দেখেন লিস্ট হিস্ট্রিটা আছে। সরকার এসে এই 5 বছরে যে উন্নয়নমূলক যে সিমনাতে কাজ হয়েছে, সিমনা গ্রাম পঞ্চায়েত, আমি একটাই 5টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখন নতুন আরেকটা গ্রাম পঞ্চায়েত বের হয়েছে, এখন 6টাও হয়েছে আমাদের। কিন্তু এই 6টার আমি কথা বলি না, আমি খালি সিমনা যে লাস্ট যে এক সিমনা বিধানসভার মধ্যে এক সিমনা গ্রাম পঞ্চায়েত, সেটাই আমি কথা বলি। সেখানে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। এখন এই সিমনা প্রথম, এরপরে দ্বিতীয় যে ব্রহ্মাকুণ্ড গ্রাম পঞ্চায়েত, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমাদের পুরাতন হিস্ট্রিটি আছে, ব্রহ্মাকুণ্ড মেলা হয়, সেখানকারও আমরা যে ব্রহ্মাকুণ্ড যে মেলা যাওয়ার যে ডাইভারশনটা, এই রোডটা এসেছে কিন্তু কাজটা হয়নি। কাজটা আগামী 1 বছর বা 1.5 বছরের মধ্যে হয়ে যাবে। কিন্তু আমি এখানে কিছু না, আমি প্রতিনিধি হতে পারেননি, কিন্তু যে কাজটা আমরা করেছি, মানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে যে সরকার এসেছিল, তাহলে আপনি বলছেন উন্নয়নমূলক কাজ হচ্ছে সিমনার জন্য যে কাজ হয়েছে, তাহলে সব আপনি করেছেন এবং মন্ত্রী কোনো কিছু কাজ করতে পারেনি, আপনি সেটা বলছেন? তাহলে যদি মোহনপুর সমিতি যদি আরো কাজ হবে আশা করি। এই এখানে বিনা প্রতিনিধি আমরা 71% আমরা জিতে গেছি। এখন আমরা 100% জিততে চলেছি। তিব্রামো থাকে 60টা সিট দিয়েছিল, সেই 60টা সিটও ওরা জয়ী হবে। এবং যে 20টার মধ্যে আমরা যে বন্ধুত্ব লড়াই, সেখানেও আমরা জিতবো। এই 100% সিট জিতার মধ্যে আমরা সেই সমিতি আসবে আমাদের হাতেই, সেখানে কোনো বল নেই, নিশ্চিত 100%-এর মধ্যে 100% আমাদের হাতেই আসবে। সেই সমিতি আসার পর আমরা আগামী দিনের যে পঞ্চায়েত সমিতি 6টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আরো উন্নয়নমূলক কাজ হবে। ওকে বিনোদ বাবু, আসবো আপনার কাছে একবার। নয়ন বাবু, আপনি শুনছিলেন বিনোদ বাবু এতক্ষণ কি বলছিলেন? নয়ন বাবু আছেন আমাদের সঙ্গে? নয়ন বাবু, আপনারা প্রার্থী সময় মতো দিতে পারেননি, যেটা বিনোদ বাবু বলছেন, এবং প্রার্থী দিয়ে লাভ হবে না কারণ মানুষের সমর্থন নেই, আপনারা জনবিচ্ছিন্ন, তার জন্য প্রার্থী দিয়েও লাভ হবে না বলে আপনারা প্রার্থী দেননি, এমনটাই বিনোদ বাবু বলার চেষ্টা করছিলেন। এবং সিমনা এলাকার উন্নয়ন নিয়ে উনি বলছিলেন, আপনারই পাশে, আপনাদের পাশের এলাকা। তো এই মুহূর্তে আপনার কি মনে হয়, যেভাবে উন্নয়ন হচ্ছে 100% জয় নিয়ে নিশ্চিত বলছেন বিনোদ বাবু? জয় তো পরে দেখুন পরিবেশ পরিস্থিতি কিরকম করেছে। রাজনগর ব্লকের বাদল শীল ওনাকে কুপিয়ে হত্যা করে নিল, হত্যা করে দিল। কারা হত্যা করেছে? যিনি প্রার্থী ওনাকে হত্যা করে দিয়েছে। তারা বলতে প্রার্থী পাচ্ছেন না, প্রার্থী নমিনেশন জমা দিয়েছে, জমা দেওয়ার জন্য যাচ্ছে, হাড়গুড় ভেঙে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে, তারা বলছে প্রার্থী পাচ্ছে না। কি বলছে তারা? চোখে দেখে না নাকি কানে শুনতে পারে না? মানে কি বলছে? যা তা বললেই হলো নাকি? সিপিএম প্রার্থী কংগ্রেস পার্টি নমিনেশন দিতে চাইছে, সুদীপ রায় বর্মনের উপর আক্রমণ হয়েছে, ওনারা কি চোখে দেখেনি তারা এরকম ঘটনা? বামুটিয়া ব্লকে হাজার হাজার লোক লাঠিসাটা নিয়ে দাঁড়িয়েছিলেন, বামুটিয়া ব্লকের চারপাশ ব্লক করে রেখেছে। তো এটা কি চোখে দেখতে পায়নি কেউ? মানুষ বলছে। এখানে অনেকেই অনেক কিছু বলতে পারবেন স্টুডিওতে বসে, যে সিপিএম প্রার্থী পায়নি, মাইকে বলতে পারেন সিপিএম প্রার্থী পায়নি। ভাই মানুষ জানে, বামুটিয়া বিধানসভা নির্বাচনে 23 নির্বাচনে আমি জয়লাভ হয়েছি, মানুষ ভোট দিয়েছে বলে জয়লাভ হয়েছে। তো 23 নির্বাচনের পূর্বে কি ছিল বামুটিয়াতে? প্রত্যেকটা
পঞ্চায়েত একটা মেম্বারও আমাদের ছিল না, একটা সমিতিও আমাদের ছিল না। 2019-এ দামুটিয়া ব্লকে সেম পরিবেশ ছিল, 20টা পঞ্চায়েত, বিষয়টা তাদের দখলে, প্রত্যেকটা মেম্বার তাদের দখলে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কিন্তু কি লাভ হয়েছে? এরকম করে কোনো লাভ হয়েছে? লাভ হয়নি তো। মানুষের কাছে যেতে হলে মানুষের জন্য কাজ করতে হবে। উনি বলছেন উন্নয়নমূলক কাজ, কি করেছে? রেগার কাজ আগে কতদিনের হতো আর এখন কতদিনের হয় রেগার কাজ? মানুষের যে জীবন জীবিকার একটা বড় একটা মাধ্যম, বিশেষ করে গরিব শ্রেণী মানুষের, শ্রমিক শ্রেণী মানুষের, রেগার কাজ আগে বাম আমলে সিঙ্গেল ইঞ্জিনের সরকার, আমাদের সময়ে 80 দিন থেকে 90 দিন কাজ হতো, আর এখন ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন, কদিনের কাজ হয়? 20 দিন, 25 দিন। এই ছিল রাজ্যের অবস্থা। তারপর জলের কথা বলছেন, জল অনেক জায়গাতে হয়েছে। আমার বাড়িতে যেখানে, আমার যে পাড়াতে, এই তারাতে জলের যে লাইন দিয়েছে, আপনারা সংবাদ মাধ্যমকে বলছি, এসে ভিজিট করে যান, জল আসে না। পাইপ বসিয়েছে ঠিকই, একদিনও জল আসেনি, একদিনও জল আসেনি। আমাদের পাড়াতে, নিজ পাড়াতে, যে পাড়াতে আমি বিধায়ক হিসেবে আছি, পাড়াতে থাকি, ছেচুরিয়া, পাড়ার নাম ছেচুরিয়া, সারডিবিয়া পঞ্চায়েত। আপনি আসুন, তদন্ত করে দেখে যান। আর যিনি বিজেপির আছেন ওনাকেও বলছি সিন্না থেকে, আপনি আসুন, আপনি দেখে যান। এটা হচ্ছে বিজেপির উন্নয়নের নমুনা। এটাকে উন্নয়ন বলবেন? খালি পাইপলাইন দিলাম, সাপ্লাই বসিয়ে দিলাম, জল আসলো না, এটাকে উন্নয়ন বলা হয়? এটাকে উন্নয়ন বললে হবে না। আগে মানুষ বিদ্যুৎ পরিষেবা কিরকম পেত, আর এখন বিদ্যুৎ পরিষেবা কিরকম পায়? আপনারা বলুন, আপনি কত ঘন্টা বিদ্যুৎ পান সিমনা থেকে? আর যিনি সংবাদ মাধ্যমে আছেন, যিনি কথা বলছেন, ওনাকেও আমি প্রশ্ন করতে পারি না, বলছি আপনিই বলুন যে আগে বিদ্যুৎ পরিষেবা কিরকম ছিল আগরতলাতে? সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি মানুষ বিদ্যুতের পরিষেবা নিয়ে নাজেহাল অবস্থা, কারণ যতটুকু থাকার কথা ততটুকু থাকে না। কিন্তু উন্নয়ন আমি কোনটাকে বলবো? মানুষ একটা কথা বলেছিলেন যে 23 নির্বাচনে তাহলে উনি কিভাবে জিতেছেন যদি পঞ্চায়েতে ভোট যদি না দেওয়াতে দিই, ভোটের যদি ভাই, বিধানসভার সময় সরকার পড়তেও পারে, গড়তেও পারে, ওই সময় একটা ভয় থাকে। কিন্তু এখন যে পঞ্চায়েত ভোট হচ্ছে, কেন্দ্রেও আপনাদের সরকার, রাজ্য আপনাদের সরকার, কখন যে কার বাড়িতে কি হামলা যদি করে নেবেন মানুষও বুঝে উঠতে পারছে না, কখন যে কি হয়ে যাবে। তো সেই ভয়ে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে মানুষ নিজের বাঁচার জন্য ঘরে বসে চুপ করে থাকেন। কিন্তু বিধানসভা নির্বাচনে ঠিকই তারা তাদের স্টেপ নিয়ে তাদের ভোট দেয়, এটা হচ্ছে কথা। আর আপনাদের বলেছেন কেন্দ্রে আছেন, বলছিলেন 400 থেকে কত আসলো আজকে? নিজের একক সংখ্যাগরিষ্ঠতা পর্যন্ত অর্জন করতে পারেননি, উল্টা শরিক দলকে নিয়ে সরকার করতে হলো। আমরা পঞ্চায়েতে থাকবো, আমরা পঞ্চায়েতে থাকবো, বিধানসভা লোকসভায় চলে যাচ্ছে। নয়নবাবু, আপনাদের কত সিট? একদম নয়নবাবু, আমরা পঞ্চায়েত নিয়ে কথা বলবো, আলোচনা আমাদের এজেন্ডা পঞ্চায়েত নির্বাচন, আমাদের এজেন্ডা পঞ্চায়েত নির্বাচন। বিনোদ বাবু, আপনি শুনছিলেন নয়নবাবু কি বলছে? অনেকগুলো অভিযোগ আপনাদের বিরুদ্ধে রয়েছে, পানীয় জল থেকে শুরু করে রাস্তার কাজ, পঞ্চায়েতের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অভিযোগ সারা রাজ্যের পাশাপাশি আপনাদের বিধানসভা এলাকাগুলোতেও রয়েছে। এখন রাস্তা খারাপ বলুন কিংবা পানীয় জল, অনেক জায়গায় পাইপলাইন বসেছে কিন্তু জল পৌঁছায়নি, এই কথাগুলো আমরা প্রায় শুনি। এখন আরেকটা বিষয় হচ্ছে যে রেগার কাজ নিয়েও কিন্তু অনেক জায়গায় কিন্তু অভিযোগ রয়েছে, কি বলবেন? দেখেন, রেগার কাজ নিয়ে এখন পর্যন্ত কোনো জায়গায় আমার মনে হয় কোনো জায়গায় বিভ্রান্ত হয়নি। মানুষের যে সিমনার কথা বলছেন নাকি, সিমনার কথা বলছেন না পশ্চিম ত্রিপুরার কথা বলছেন না গোটা রাজ্যের কথা বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কিন্তু আমি জানতে চাইছি, আপনি যেটা বলছেন যে মানুষের কোনো অভিযোগ নেই, সেটা কি শুধু সিমনায় নাকি গোটা পশ্চিম ত্রিপুরায় নাকি গোটা রাজ্যে? পুরা গোটা রাজ্যে আমি বলছি। সারা রাজ্যের কথা উনি, হ্যাঁ বলুন। যে নয়নবাবু যেহেতু ত্রিপুরা রাজ্যে কথা বলেছেন, সেই জন্য আমি ত্রিপুরা রাজ্যের কথা বলি যে আমরা উন্নয়নমূলক কাজ করেছি বলে সরকারটা এসেছে, উন্নয়নমূলক কাজ করে বলে সেই পঞ্চায়েত সমিতি হোক বা গ্রাম পঞ্চায়েতের যে ইলেকশন হোক, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জিতেছি। কারণ হচ্ছে আমরা সেই রেগা দিয়ে আমরা রাজনীতি খেলিনি,
কারণ মানুষ না চাওয়াতে আমরা পৌঁছে দেই। সেখানে আমরা উনি পাইপের কথা বলেছিলেন বা জলের কানেকশন নিয়ে কথা বলেছিলেন। জলের কানেকশন মানুষ চাইছে না, জলের কানেকশন আমাকে দাও, কিন্তু আমরা পৌঁছেছি সবখানে। শতকরা 100% এখন পর্যন্ত পৌঁছতে পারেননি, কারণ আমরা মাত্র 6 বছর হয়েছে ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার। যে সরকার কাজ করতে হলে কমসে কম অন্তত পক্ষে 10 বছর থেকে 15 বছর লাগে। কারণ আজকে আমরা মাত্র 80% থেকে 85% আমরা জলের কানেকশন আমরা পৌঁছে দিয়েছি বাড়ি বাড়ি। আবার যে সরকার, আগের যে সরকার বাম সরকার ছিল, 5 বছরে ওনাদের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে PMAY, ওনারা শতকরা 5 বছরের একটা গ্রাম পঞ্চায়েতে 100 গড় মনে হয় আসে না। এইবারে আমাদের 5 বছরের যে সরকার একটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 500 থেকে 600 থেকে 700 মতো গড় PMAY গড় পায়। এই 6 বছরে আমরা একটা যদি গ্রাম পঞ্চায়েতের যদি হিস্ট্রি বাইর করে দেখি, তাহলে এখানে প্রমাণিত হবে যে আমরা উন্নয়নমূলক কাজ হচ্ছে না অবউন্নয়নমূলক কাজ হচ্ছে, সেখানে প্রমাণিত হবে। যে খালি হাওয়াতেই কথা বললেই হয় না। যে আগে রাজীব গান্ধী কথা বলতো যে সেন্ট্রাল থেকে যদি টাকা পয়সা পাঠায়, 100 টাকা যদি পাঠায়, তাহলে শহরে গ্রামে পুষ্ট 15 টাকা। সেই কারণে আমরা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস যে সরকার, তিনি কি করেছেন দেখেন। সোশ্যাল মিডিয়া হোক বা অনলাইন মিডিয়া হোক বা যে আমাদের যে ডিজিটাল ট্রানজাকশন, যেটা আমরা ক্যাশে করে নে, মানুষ যে রাজীব গান্ধী যেটা স্টেটমেন্ট দিয়েছিল সে প্রধানমন্ত্রী থাকার কালীন, তখনই বলেছিল যে আমরা সেন্ট্রাল কেন্দ্রীয় থেকে পাইপলাইনে যদি জল ছাড়ি, তাহলে গ্রামে জল পেতে একদম যেমন আমরা চোখে দ্রব দেই না, সেই রকম দ্রব পুষ্ট। সেই কারণে মোদিজি জানতে পেরেছে যে কেন্দ্র থেকে যদি টাকা পাঠায়, তাহলে এখন বিবিটি হয়, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হয়, সে বুঝতে পেরেছি, সেই বিষয়ে মানুষ জানে। 10 টাকা পুষ্ট। সেই কারণে আজকে ডিজিটালের মাধ্যমে আমরা বেনিফিশিয়ারির কাছে, সেই বিষয়টা মানুষ জানে, সেই বিষয়টা মানুষ জানে, বেনিফিশিয়ারির কাছে ডাইরেক্ট পুষে যেই বেনিফিশিয়ারি উন্নয়ন হোক, সে মানুষজনটা খুশি থাকুক। সেই কারণে আমরা সেই ডিজিটাল এখন প্রশ্ন সেখানে নয়, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হচ্ছে, ডিবিটি হচ্ছে বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে, সেই বিষয় নিয়ে কথা হচ্ছে না, হচ্ছে তো অন্য বিষয় নিয়ে। এখন কথা হচ্ছে, বলা হচ্ছে হাইওয়ে গুলো খুব সুন্দর। আপনার বিধানসভা এলাকার আশপাশের মোহনপুর, সিমনা বা বামুটিয়া দিয়ে যে হাইওয়ে গুলো বা বড় বড় যে প্রধান সড়কগুলো, সেই সড়কগুলো খুব সুন্দর, কিন্তু গ্রামের রাস্তাগুলো চলার অযোগ্য, সেগুলো সংস্কার নেই বলে কিন্তু অভিযোগ আছে। এবং পানীয় জল, আপনি বলছেন যে পানীয় জল মানুষ চায়নি, তবুও আপনারা পাইপলাইন দিচ্ছেন, কিন্তু তারপরও গোটা রাজ্যে বিভিন্ন প্রান্তে কিন্তু পানীয় জলের জন্য মানুষকে পথ অবরোধ করতে এখনো দেখা যায়, এবং আমরাই কিন্তু নিউজ করি। বিনোদ বাবু বলুন। প্রশ্ন কি ছিল বুঝলাম না। আপনি বলছেন যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হয়, সেই বিষয়টা আলাদা, কিন্তু এখন পঞ্চায়েতে যে সমস্যাগুলো রয়েছে, এখন বড় বড় রাস্তা, বড় বড় হাইওয়ে গুলো ভালো রাস্তা, সেগুলো আপনারা করেছেন, কিন্তু গ্রামের রাস্তা চলাচল অযোগ্য, মানুষ চলাফেরা করতে পারে না গ্রামের রাস্তা দিয়ে, সেগুলোর কোনো সংস্কার হয়নি, মানুষের মধ্যে অভিযোগ রয়েছে, সাধারণ মানুষের মধ্যে। আপনি পানীয় জলের কথা বলছিলেন যে মানুষ জল চায়নি, তবুও আপনারা পানীয় জলের পাইপলাইন মানুষের বাড়ি পৌঁছে দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু গোটা রাজ্যে বিভিন্ন প্রান্তে কিন্তু এখনো পানীয় জলের জন্য মানুষ পথ অবরোধ করে, সেই খবর দেখতে পাই। আওয়াজটা কেটে কেটে আসছে। ওকে, চলুন আমরা আসবো তাহলে আপনার কাছে আরেকবার। নয়ন বাবু, আপনি সঙ্গে থাকুন। বিনোদ বাবু, নয়ন বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? নয়ন বাবু, এখন যে বিষয়টা নিয়ে আপনাদের দিকে
আঙুল তোলা হচ্ছে যে বিধানসভায় কংগ্রেসের সঙ্গে আপনারা জোট করলেন, লোকসভায়ও আমাদের রাজ্যে জোট হলো, কিন্তু যখন পঞ্চায়েত নির্বাচন হলো তখন রাজ্যের বহু আসনে কংগ্রেস এবং সিপিএম একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে লড়াই করছে। আবার কোন কোন জায়গায় একটা সমঝোতা হয়েছে, আসন সমঝোতা হয়েছে। এরকম কেন হলো? মানুষকে কি বার্তা দেবেন? এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেখানে যেরকম পরিস্থিতি, যেখানে যেরকম পরিবেশ, ওইটার উপরে নির্ভর করে এটা হচ্ছে আর কি। যদিও এটা দলীয় ব্যাপার, আমাদের ঊর্ধ্বতন যারা আছেন নেতৃত্ব তারা সেই ব্যাপারে জানেন বিষয়টা, কখন কিভাবে কি করতে হয় বা করতে হয়েছে সেটা তারা বলতে পারবে ভালো। কিন্তু সেটা হয়েছে বিভিন্ন জায়গাতে যেরকম ভাবে হওয়ার পরিবেশ অনুযায়ী করেছে আর কি, সেরকম। নয়নবাবু, তাহলে সাধারণ মানুষ কি বুঝবে যারা রাজনীতি জানে না, রাজনীতি বোঝে না? কংগ্রেস সিপিএম কে সারা জীবন একে অপরের প্রতিদ্বন্দ্বী যারা দেখেছে তারা কি বুঝবে? বিধানসভায় কংগ্রেসের হয়ে সিপিএম কে ভোট দিলাম, লোকসভায় কংগ্রেসের সিপিএম এর হয়ে কংগ্রেসকে ভোট দিলাম, আবার এখন কংগ্রেস সিপিএম একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। মানুষকে আপনারা বিভ্রান্ত করছেন না? বিভ্রান্ত হচ্ছে নিচুতলার মানুষেরা বা কর্মী সমর্থকরা বিভ্রান্ত হচ্ছে বলে মনে হচ্ছে না? না, কখন কোন দল কি পজিশনে, যার যার দলীয় ব্যাপার। সিপিএম এর যারা নেতৃত্ব আছেন আমাদের, তারা ডিসিশন নেবেন কখন কি করবেন। কংগ্রেসের নেতৃত্বরা আছেন, তারা ডিসিশন নেবেন। আর মানুষ পরিস্থিতি বুঝে মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে প্রয়োগ করতে পারে, সেই ক্ষেত্রে আমরা যেখানে ঐক্যবদ্ধ হওয়ার, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আপনারা দেখুন লোকসভা নির্বাচনে আমরা পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থীকে আমরা দাঁড়িয়েছিল, কংগ্রেস প্রার্থী আমরা সিপিএম সমর্থন করেছি। আবার কেরালে কি হয়েছে, কেরালে সিপিএম কংগ্রেসের বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছে, যেটা এখন ত্রিপুরা মমতা এবং বিজেপির মধ্যে হচ্ছে, বিজেপি তারা দাবি করছে। সেরকমই হচ্ছে, যেখানে যেরকম পরিবেশ হবে গণতন্ত্রের রক্ষার জন্য আমরা সময়ে আমরা যারা গণতন্ত্রের পক্ষে যে দলগুলো আছেন, ধর্মনিরপেক্ষ দলগুলো আছেন, আমরা তাদের সাথে আমরা হাত মিলিয়ে কাজ করি। নয়নবাবু, একটা প্রশ্ন আপনাকে। ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় সময় কিন্তু পরিবারবাদের কথা উঠে আসে রাজনীতিতে। বামফ্রন্ট পরিবারবাদ বিশ্বাস করে না, কিন্তু আপনার পরিবার বহু পুরনো বামফ্রন্টের সঙ্গে যুক্ত এবং সেটা গোটা রাজ্যের মানুষই জানে। আপনার কি মনে হয় জোটের রাজনীতি করতে গিয়ে কোনো জায়গায় বামফ্রন্ট কি আদর্শচ্যুত হয়েছে বলে মানুষ বামফ্রন্ট থেকে দূরে সরে যাচ্ছে এই মুহূর্তে? না, আদর্শ তো আলাদা ব্যাপার। আপনার আদর্শ কিভাবে বুঝতে পারবেন, এটা তো তাত্ত্বিক ব্যাপার। আদর্শ তো মানুষ দেখছেন, মানুষ বুঝেন। আর যেটা আপনি বলছেন, আমরা কাজে নিরিখে নেতা মূল্যায়ন মানে তৈরি করেন, কাজ করে মানুষের জন্য। এটা আমাদের সামাজিক কাজ, সমাজের কাছে আমরা তাই বাম বুদ্ধির সবসময়। মানুষ দেখুন, আমরা যখন মাঠে ময়দানে কাজ করি, কথা বলি, তখন সবটাই মানুষের দাবি, এলাকার দাবি। আমরা যে কোভিড পরিস্থিতিতে, এই যে কোভিড গেল, সেখানে কিন্তু আমাদের রেড ভলান্টিয়ার তৈরি হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে। আমাদের ত্রিপুরাতেও বিভিন্ন জায়গাতে আমরা কোভিড এর সময় মাস্ক বিলি করেছি, স্যানিটাইজার করেছি, এটা সামাজিক কাজ। তো সেখানে আদর্শ সেটা হচ্ছে আমরা মানব সেবা। তখন মানব সেবার থেকে যদি মানুষ সরে যায়, তাহলে তো মানুষই বিচার বিবেচনা করবেন। এটা হচ্ছে মূল কথা। ঠিক। বিনোদ বাবু, আপনি শুনতে পাচ্ছেন? আসবো আপনার কাছে নয়ন বাবু আরেকবার। বিনোদ বাবু, আপনি শুনতে পাচ্ছেন এখন আমাকে? বিনোদ বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা বিনোদ বাবু, আরেকটা বিষয় নিয়ে একটা অভিযোগ রয়েছে সিমনা বিধানসভায়, বিশেষ করে ভাতা নিয়ে অসন্তোষ রয়েছে মানুষের মধ্যে, এবং সেখানে বলা হচ্ছে যে যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করে বিত্তশালীদের ঘরে ভাতা যাচ্ছে, এমনটা অভিযোগ রয়েছে। আপনার কাছে এমন কোনো খবর আছে কিনা? আগামী দিনে স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখার জন্য এগুলোকে ঠিক করা কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখেন, আমরা যে সংখ্যক ভাতা দিয়েছি, যেমন বৃদ্ধ ভাতা হোক বা যে কোনো প্রকারের ভাতা, আমরা পুরা 100% আমরা দিতে চেষ্টা করেছি। সে যেরকম কোটা ছিল সেরকম কোটা আমরা ফুল করে দিয়েছি। কেউকে বাদ রাখেনি। কে কি কালার, সে কি কালার, সেটা আমরা রাখিনি। কারণ আমরা হচ্ছে যে মোদিজির যে নেতৃত্ব,
যে মোদিজির যে 3টা মন্ত্র সেই নিয়ে আমরা কাজ করি। সেই জন্য আমরা কাউকে বাদ রাখিনি, যে পাওয়া দরকার তাদেরকে আমরা বার্তা দিয়েছি, সম্পূর্ণ দিয়েছি, 100% দিয়েছি। এখন অভিযোগ শোনা যায় যে যাদের ঘরে অনেক টাকা রোজগার রয়েছে, যাদের অর্থের যোগান রয়েছে, তাদের ঘরেও ভাতা যাচ্ছে, আবার উল্টো দিকে যাদের কোনো অর্থের যোগান নেই বা তেমন রোজগার নেই, সেই সব ঘরে সেই সব পরিবারে ভাতা পৌঁছায়নি। তো সেই বিষয়গুলো আপনাদের নজরে আছে কিনা, আপনার নজরে আছে কিনা, আপনি দেখছেন কিনা? না, সেখানে আমাদের কোটা খুব কম ছিল। সেই মোহনপুর পঞ্চায়েত সমিতির মানে যে ব্লকে কোটা কম ছিল, সেই কোটার জন্য আমরা সবাইকে আমরা ফুলফিল করতে পারিনি। কিন্তু যে আমাদের এডিসিতে যে হেজামরা ব্লক ছিল, সেখানে কোটা বেশি ছিল, সেই জন্য আমরা পুরা ফুলফিল 100% এর মধ্যে 100% হয়েছে। কিন্তু আমরা যে মোহনপুর পঞ্চায়েত সমিতির মধ্যে কোটা কম এসেছিল, সেই কোটা কম কারণে আমরা সবাইকে আমরা ফুলফিল করতে পারিনি। কিন্তু এই আবার দ্বিতীয়বারে যখন কোটা আসে, তখন আমরা 100% আমরা ফুলফিল করে দেব। কারণ সেই আমরা উন্নয়নমূলক কাজ করছে বলে মানুষ আমাকে চাইছে, সেই জন্য আমরা সেখানে আমরা ফুলফিল করতে যাব। কারণ ওরা পায়নি বলে তো অভিযোগ হয়েছে আমার মনে হয়। কারণ ওরা পায়নি বলে অভিযোগ বলেছে দেখে আমরা এই ছড়েছি, ঠিক না? একদম। কিন্তু আমরা ওকে, তার মানে তাদেরকেও আমরা ফুলফিল করার চেষ্টা করব আগামীতে। ওকে বিনোদবাবু, যেটা নয়নবাবু বলছিলেন বিদ্যুতের কথা, বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থার কথা উনি বলছিলেন, তার উপর এখন আবার স্মার্ট মিটার বসবে বলে শোনা যাচ্ছে। তো সেখানে কি মনে হয় মানুষকে, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষকে কতটা খুশি করতে পারবেন আপনারা? না দেখেন, আগে যখন আমরা প্রাইভেটকে দেননি, 5টা মহকুমা আমরা প্রাইভেটকে দিয়েছিলাম, তারা সরকারের আন্ডারে, কিন্তু আমরা প্রাইভেটকে দিয়েছিল। কারণ হচ্ছে আরো প্রাইভেটকে দিয়ে নিয়ে আরো উন্নত হোক, সেটা আমরা দেখার জন্য আমরা প্রাইভেটকে দিয়েছিলাম। কিন্তু প্রাইভেট চালিয়েছে, ভালোই চালিয়েছে, খারাপ চালিয়েনি। কিন্তু এই বৃষ্টির কারণে বা কিছুর কারণে আমরা সব জায়গাতে বিদ্যুৎ কিছু হয়েছে, কিন্তু এত বেশি খারাপ এত না। না, এখন তো শোনা যাচ্ছে যে স্মার্ট মিটার বসবে। একে তো বিদ্যুতের বেহাল অবস্থা, তার মধ্যে মানুষের উপর যদি স্মার্ট মিটার বসে বিদ্যুতের সবকিছুর চার্জ বেড়ে যায় বা ভর্তুকি কমে যায়, তাহলে তো মানুষের উপর চাপ বাড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সমর্থন পেতে আপনাদের কতটুকু প্রভাব পড়বে? এখানে প্রাইভেটে দেওয়াতেই প্রাইভেটের যে নিয়োগ, তারা নতুন লোক নিয়োগ করেছিল, সেই নতুন লোক নিয়োগ করাতে এই পরিষেবাটা সব জায়গা ঠিক করতে হয়নি, মানে ঠিক করতে পারেনি। কেন কি ওই নতুন লোক সব জায়গাতে পয়েন্ট তারা জানে না, কিভাবে কোনখানে গাছ কাটতে হয় তারা জানে না, কোনখানে কি কানেকশন সেখানে কাটা গেছে তারা জানে না, নতুন নিয়োগ হয়েছে বলে তারা জানে না। সেইখানেই অভিযোগ, আর কোনোখানে নেই। ওকে, আমাদের অনুষ্ঠানে খুব বেশি সময় নেই আর। নয়নবাবু, আপনি আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। পঞ্চায়েত নির্বাচনে যেহেতু আপনাদের কোনো এই মুহূর্তে প্রার্থী নেই, তো সেখানে আশা করা, আপনাদের জয় হওয়ার আশা করার প্রশ্ন আপনাকে করতে অবশ্যই কোনো, কিন্তু পশ্চিম ত্রিপুরার বা গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে, সেখানে যেখানে বামফ্রন্ট প্রার্থীরা রয়েছে বা কংগ্রেস প্রার্থীরা রয়েছে, সেই সব আসনে জয়ী হতে পারবেন বলে আপনি আশাবাদী? দেখুন, গত যে 19 লোকসভা বলুন, লোকসভা নির্বাচনের পরে একটা অংশ আওয়াজ উঠেছিল 56 সাংসদ। এটা আমি বলিনি, আমরা বলি না। হ্যাঁ, 56। আমাদের বাম আমলে কোনোদিন কেউ বলেছে 56? এবারে বলছে 56 কথাটাই ব্যবহার হচ্ছে। ওই যদি 56 হয় তাহলে লড়াই কি হবে? এই সরকারে তারা আছে, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, যে পঞ্চায়েত নির্বাচনটা কিভাবে হবে। নির্বাচন কমিশন যদি সেভাবে ভূমিকা না নেয়, তাহলে এই যে ভোটারদেরকে মারধর করা হবে, যারা পুলিং এজেন্ট আমাদের বামুটিয়াতে গত যে লোকসভাতে গেল, পুলিং এজেন্টকে মেরে বাড়িতে পাঠিয়ে দিল,
হ্যাঁ এরকম ঘটনা হয়েছে কিন্তু কোনো অ্যাকশন নেয়নি। সেরকম যদি পরিবেশ হয় তো মানুষের ভোট দিবে কিভাবে? মানুষ যদি ভোট দিতে না পারে তাহলে ছাপ্পা মারবে তারা, তো ছাপ্পার ভোট হবে আর কি, এটাই হচ্ছে মূল কথা। আর যদি প্রকৃত ভোট হয় তারা একটা পঞ্চায়েতের একটা মেম্বারও জিতবে কিনা সন্দেহ আছে, কারণ কিনা মানুষের মধ্যে এত পরিমাণ ক্ষোভ আছে মানুষের, তারা বিজেপি তারা উপলব্ধি করতে পারছে কতটুকু জানি না, কিন্তু তাদের যে হারার ভয় আছে বিজেপির, সেই ভয়ের কারণে তারা আমাদেরকে বিরোধীদেরকে নমিনেশন দিতে বাধা দিয়েছেন। এমনকি এই যে জেলা পরিষদের যে ভোট হবে সেই ভোটও যে কতটুকু ভোটের মতো হবে সেটা আমরা চিন্তায় আছি এরকম বিষয়ের। ওকে ওকে বিনোদ বাবু, শেষ প্রশ্ন আপনার কাছে। পঞ্চায়েত নির্বাচনে নয়নবাবু বলছেন পঞ্চায়েত নির্বাচনে আপনারা ভোটকে প্রহসনে পরিণত করবেন, আপনারা ভোট হতে দেবেন না, ছাপ্পা ভোট হবে। আর যদি সঠিকভাবে ভোট হয় তাহলে মানুষের রায় আপনাদের পক্ষে যাবে না, মানুষের রায় বিরোধীদের পক্ষে যাবে। বিনোদ বাবু, আপনি কি মনে করেন? কথাটা বুঝতে পারেন না নয়ন বাবু আপনাকে না, আমি বিনোদ বাবুকে প্রশ্ন করছি। বিনোদ বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আওয়াজটা কেটে কেটে আসছে। হ্যাঁ বিনোদ বাবু, নয়ন বাবু বলছেন যদি ভোট হতে দেয়, যদি ভোট হতে দেয় সেখানে যদি ছাপ্পা ভোট না হয় বা প্রহসন না হয় ভোট নিয়ে, তাহলে মানুষের রায় বিরোধীদের পক্ষে যাবে, যেসব আসনে ভোট হবে বিজেপির পক্ষে মানুষের রায় যাবে না। আপনি কি মনে করেন? এটা তো সবাই বলবে যে কখনো চাইবেন না যে নিজের দলকে নিজে খারাপ বলবে বলে, আমি আমার দল আছে বলে আমার দলকে আমি ভালো বলবো সেটা না। কিন্তু যে নয়ন বাবু যে কথা বলছেন আমার মনে হয় না সেরকম হবে। কেন কি মানুষ চাইছে বলে তো সরকার আছে না, যদি মানুষ না চাইতো তাহলে তো সরকার থাকতো ছিল না, ঠিক না? আজকে মানুষ আছে বলে তো সরকার আছে, সেই জন্য তো পঞ্চায়েত সমিতি তো এখন পর্যন্ত রয়েছে। মানুষ চাইছে বলে তো এখন পর্যন্ত 71% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, ঠিক না? ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এই সঙ্গে থাকার জন্য। আজ বিনোদ বাবু আপনাকেও ধন্যবাদ, নয়ন বাবু আপনাকেও ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য, দূর থেকে প্রযুক্তির সাহায্য নিয়ে কষ্ট করে আপনারা সঙ্গে ছিলেন, তার জন্য ধন্যবাদ দুজনকে। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের যে অনুষ্ঠানটি বামুটিয়া থেকে আমাদের সঙ্গে জুড়ে ছিলেন 3 বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সিপিআইএম নেতৃত্ব নয়ন সরকার এবং 1 সিমনা বিধানসভার বিজেপি নেতৃত্ব বিনোদ দেববর্মা। এবং আমাদের এই অনুষ্ঠানটি আজ যিনি আয়োজন করেছেন এবং সাহায্য করেছেন উনি আমাদের নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি ধীমান ভৌমিক। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলোতে রাজনৈতিক কার্যকলাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। মনোনয়নপত্র দাখিল করা নিয়ে রাজ্য রাজনীতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল তা এখন অনেকটা শান্ত হলেও পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে তত বিরোধী দলের কর্মী সমর্থকদের ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ করছে বিরোধীরা। তবে শাসক দল সেই সব অভিযোগ নস্যাৎ করে দাবি করছে মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে। এদিকে দলের প্রচারে এই মুহূর্তে শাসক এবং বিরোধী দলের নেতা নেতৃত্বরা রাজ্যের বিভিন্ন গ্রাম চষে বেড়াচ্ছেন, বিশেষ করে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন। এখন দেখার যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে সেসব আসনে লড়াই কতটা হাড্ডাহাড্ডি হয়, তাই সেদিকে নজর রাখছি আমরা। আর দেশ দুনিয়া ও রাজ্যের সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।